প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর নিহতের ঘটনায় ইতিমধ্যে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আমরা এই ইস্যুতে আলোচনা করব। আমাদের সঙ্গে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে সন্ধ্যার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর এভাবে নিহত হওয়ার ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? যেহেতু ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কানাঘুষা বা কথাবার্তা কিন্তু চলছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। জি, অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, এটার জন্য আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এইটাতে যেটা অনেকেই জানার চেষ্টা করছেন বা আমরা সবাই জানার চেষ্টা করছি, এইখানে ব্যর্থতাটা কোথায় হলো। তো প্রথম কথা হলো, ব্যর্থতা হয়েছে ডেফিনেটলি, যার কারণেই এই দুর্ঘটনা হয়েছে। এই ব্যর্থতাটা কি সিকিউরিটি রিলেটেড নাকি টেকনিক্যাল না অ্যাডমিনিস্ট্রেটিভ, এইটা আসলে অন্যান্য তথ্যাবলী পাওয়ার পরে আমরা হয়তোবা বলতে পারবো যে ব্যর্থতাটা কোথায় হয়েছে। এবং সিগনিফিক্যান্স যদি আমি বলি যে এইটা সিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট শুধুমাত্র অভ্যন্তরীণভাবেই যে এইটার প্রভাব বিস্তার করবে তা নয়, এইটা রিজিওনালি এবং আন্তর্জাতিকভাবেও এইটার রেজোনেন্সটা আমরা টের পাবো আর কি, হয়তো বা শর্ট টার্মে অথবা মিড টার্মে। এবং এইটার শর্ট টার্ম এবং মিড টার্ম দুই ক্ষেত্রেই কিন্তু এইটার প্রভাব বিস্তার করবে। এবং এইটার ইম্প্যাক্ট যেমনটি আপনি বলছিলেন যে এইটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ হলো যিনি এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি প্রেসিডেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি শুধু অন্য দেশ নয়, এটা ইরানের মতো একটি দেশের প্রেসিডেন্ট ছিলেন বলেই এটার সিগনিফিক্যান্স আরও বেড়েছে। তার সাথে রয়েছে যে উনার যে অবস্থান, তাতে করে উনার আরও উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি বা পটেনশিয়াল ছিল বলে মনে হয়। 4 নম্বর হলো যে টাইম অফ অ্যাক্সিডেন্টটা, এই অ্যাক্সিডেন্টটা কখন হলো, এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্স বহন করে, প্রভাব বিস্তার করে বা সিগনিফিক্যান্স গ্রহণ করে। যেমন অনগোয়িং যে কনফ্লিক্ট বা প্রক্সি ওয়ার যেটা ইসরায়েলের সাথে চলছে ইরানের, সেটাও যেরকম এক ধরনের সিগনিফিক্যান্স বহন করছে, সেই সাথে একটা সাইন বা ইন্ডিকেশন আমরা দেখতে পাই যে রিগার্ডিং দ্য চেঞ্জ অফ ওয়ার্ল্ড অর্ডার অথবা এইরকম একটা বিষয়ে আলোচনা চলছে। তার সাথে আরও সম্পৃক্ত হলো যে কাইন্ড অফ পোলারাইজেশন আমরা দেখতে পাই আন্তর্জাতিকভাবে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে রাশিয়ার সাথে চায়না এবং ইরান, তাদের যে পোলারাইজেশন, তার সাথে আরও যোগ হয়েছে আর অন্যান্য বিভিন্ন দেশ। এই পোলারাইজেশনটাও কিন্তু এই ঘটনার সাথে কিছুটা সিগনিফিক্যান্স বহন করে। তাছাড়া বিভিন্ন ধরনের ইকোনমিক ইনিশিয়েটিভ ইরান নিয়েছে উইথ ইটস নেইবার অথবা ফার রিচিং কান্ট্রির সাথে, সেটাও এটার ইম্প্যাক্ট হচ্ছে। তো হাওয়ার আমরা যদি অন্যান্য তথ্যাবলী যদি না পাই, একসাথে যদি মিলাতে না পারি, তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারবো না যে ঘটনাটা কেন হলো, কিভাবে হলো। তবে এইটার যে একটা এফেক্ট হবে ডোমেস্টিক্যালি, রিজিওনালি এবং আন্তর্জাতিকভাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আসলে বলাই যায় যে রইসি এবং আব্দুল্লাহিয়ানকে হারানো তেহরানের জন্য একটা বড় আঘাত। আপনি বলছিলেন যে ইম্প্যাক্ট পড়বে এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা আসলে পরিমাণটা কতটা হতে পারে? রাইট, কোনো সন্দেহ নাই ইরানের জন্য একটা বিশাল ধরনের একটা ধাক্কা হয়েছে এই ইনসিডেন্টের কারণে। বাট আমার ধারণা যে তাদের পরবর্তী যে লিডারশিপ, সেই লিডারশিপ এই ধাক্কাটাকে সামলে উঠতে পারবেন এবং তাদের সামনে যে চলমান যে চ্যালেঞ্জগুলো আছে এবং সামনের যে চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে যাচ্ছে অথবা যাবে, সেই মোকাবেলা করার মতো লিডারশিপ ইরানের আছে বলে আমার ধারণা। তবে এই ইনসিডেন্টটা বা এই অ্যাক্সিডেন্টটা তাদের জন্য একটা বিশাল বড় একটা ধাক্কা, কোনো সন্দেহ নাই এর মধ্যে। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।